আনোয়ারুল আজিম মাংস টুকরা টুকরা করে ৮০ টুকরা করে সেটা লাগেজের মধ্যে ভরে হস্তান্তর করে খালে বিলে বা নালায় ফেলে দিয়েছে, যেগুলি হয়তো মাছ টাছ বা রাক্ষস কোনো জিনিস খেয়ে ফেলছে, যার কারণে পাওয়া যাচ্ছে না। যদি ভাই ৮০ টুকরা করলো, মিলন ভাই আপনি কি ওখানে বসা ছিলেন? গুনছেন টুকরা কয়টা হয়েছে? আমাদের ডিবি প্রধান ভারতে গেলেন, উনি বললেন যে এগুলি কিমা বানানো হয়েছিল, বাথরুমে ফ্লাশ করে এগুলিকে অপসারণ করা হয়েছে। তো ভালো কথা, অপসারণ হয়ে কোথায়? আনোয়ারুল আজিম আনার সাহেব সম্বন্ধে বলছেন, সকল অনাকাঙ্ক্ষিত হত্যা, গুম, নির্যাতন এবং অন্যায় বিরুদ্ধে আমি নিজে প্রতিবাদ করি এবং করব আমৃত্যু। আমি কোনো হত্যাকে সমর্থন করি না, সে হত্যা যেভাবেই হোক, সেই হত্যার সাথে যেই জড়িত হোক, আমি হত্যার পক্ষে নই। অপরাধ যদি করে থাকি আপনারা আমাকে শাস্তি দিবেন, আইনের আওতায় এনে বিচার করবেন, সকল সুযোগ রাষ্ট্রের হাতে আছে। কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে ইলিয়াস আলীকে গুম করবেন, আনারকে হত্যা করবেন, আমি এগুলি সমর্থন করি না। আজকে মিলন ভাই এবং সালাউদ্দিন আছে, আজকের একটা নিউজ আছে, আপনি শুনেন, সেখান থেকে আমি আলোচনাটা শুরু করি। 14 দলীয় জোটের শরিক দিলীপ বড়ুয়া আজকে একটাই বক্তব্য দিয়েছেন। বক্তব্যটা হলো এরকম: বর্তমান সংসদের 80% এমপি চোরাচালানের সাথে জড়িত, এবং যিনি নিহত হয়েছেন আনোয়ার আজিম, তিনিও চোরাচালানির সাথে সম্পৃক্ত ছিলেন। আজকে দিলীপ বড়ুয়া এই বক্তব্য রেখেছেন, 14 দলের শরিক। আমি যদি এই কথাটা এইভাবে বলি, আপনারা বলছেন যে একজন সংসদ সদস্য একটা রাষ্ট্র থেকে বা এলাকা থেকে ডিপারচার হলে কিছু আইনগত বিধিবিধান আমাদের আছে, এ তো অস্বীকার করা যাবে না। কিন্তু আনোয়ার আল আজিম সাহেব কিন্তু এই বিধিবিধানের কিছুটাই পালন করেন নাই। এই পর্যন্ত আমরা যা শুনছি এবং জানছি তা থেকে বললাম। দেখেন, উনি ভারতে গমন করলেন, তার বন্ধু গোপাল বিশ্বাস ভারতের একজন স্বর্ণ ব্যবসায়ী এবং চোরাচালানি হিসাবে কিছুদিন আগেও তিনি কারাগারে ছিলেন এবং লিস্টেড একজন চোরাচালানি। এবং আমরা পেপার পত্রিকার থেকে যা শুনছি যে 30 বছর ধরে ওনার সাথে এই পরিবারের সম্পর্ক, এবং ভারতে যতবারে উনি গিয়েছেন ততবারই এই বাড়িতে তিনি অবস্থান করেছেন বা অবস্থান করতেন। আপনারা সকলে দেখছেন একটা ভিডিও ফুটেজ। আনোয়ারুল আজিম সাহেব যখন নাকি গোপাল বিশ্বাসের বাড়ি থেকে বের হয়ে যায়, একটা ব্যান গাড়িতে চড়া, উনি বসে আছে, ব্যান গাড়িটা যে চালাচ্ছে তার চুলগুলো ছোট ছোট, লাল একটা টি শার্ট পরা, জিন্সের প্যান্ট পরা, সে কিন্তু আসলে ব্যান গাড়ির পোলার হিসাবে তাকে বোঝা যায় না। ওই ব্যান গাড়িতে চড়েই উনি নিউ টাউনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। মিলন ভাই, একটা জিনিস, সালাউদ্দিন আইনের মানুষ, কোন মৃত্যু তদন্তাধীন থাকলে তা নিয়ে যদি আমি আপনি কোনো বক্তব্য রাখি, হোক রাষ্ট্রপতি আর হোক আমার মতো একজন জনগণ, এটা আইনের ভাষায় সাবজুডিস হয়ে যায়, যেহেতু বিষয়টা এখনো তদন্ত চলছে। যদি তাই হয়ে থাকে, আমাদের ডিবি, ভারতের সিআইডির আধিকারিক, এসপি, তারা যে বক্তব্যগুলি দিয়েছে এই আনোয়ারুল আজিম সম্বন্ধে, প্রত্যেকটাই কিন্তু সাবজুডিস ম্যাটার হিসাবে চিহ্নিত হয়েছে। ভারতের সিআইডির আধিকারিক কি বললেন, যে তার লাশের উপরের অংশ পাওয়া যায়নি, নিচের অংশ পাওয়া গিয়েছে। তারপরে কি হলো, সেখানে উনি স্ট্যান্ড করলেন না। তিনি বললেন যে বোম্বাই থেকে একটা কসাইকে আনা হয়েছিল, তাকে দিয়ে
মাংসর টুকরা টুকরা করে ৮০ টুকরা করে সেটা লাগেজের মধ্যে ভরে হস্তান্তর করে খালে বিলে বা নালায় ফেলে দিয়েছে, যেগুলি হয়তো মাছ টাছ বা রাক্ষস কোনো জিনিস খেয়ে ফেলছে, যার কারণে পাওয়া যাচ্ছে না। যদি ভাই ৮০ টুকরা করলো, মিলন ভাই আপনি কি ওখানে বসা ছিলেন? গুনছেন টুকরা কয়টা হয়েছে? একটা মানুষ আর একটা মানুষকে, মৃত মানুষকে এই যে টুকরা টুকরা করা, যত বড় সীমারই হোক আর যত বড় কলজালাই হোক, কলজা কাঁপে তো ভাই। তো বললেন ৮০ টুকরা হয়েছে, ভালো। এখন এই যে আইনের মানুষ সালাউদ্দিন, আপনার একটা লাশ আনট্রেস হলে তাকে শনাক্ত করার কায়দাটা কি? দেশের প্রচলিত আইন বলে তার চুল, নখ, দাঁত, হাড় সংগ্রহ করতে হবে এবং বিচারা টেস্ট করতে হবে। তাহলে মনির ভাই আপনারটা একটু মিউট করে দেন মাইকটা। তাহলে আপনি শনাক্ত করতে পারবেন যে এই খণ্ডিত অংশটি বা এই দাঁতটা বা এই চুলটা আমি রবির। আপনি দেখেন একটা মৃত ব্যক্তি আমরা যখন মরে যাই, এটা মেডিকেল সায়েন্স বলে আমাদের ভিতরে কিছু সেল আছে, সেই সেলগুলি নির্জীব হয়ে যায় এবং তার কোনো কার্যকারিতা থাকে না। ২৪ ঘন্টার মধ্যেই সেগুলি পচন ধরে মাংসর টিস্যুগুলিতে। সেহেতু এটা কোনো সময় বিচারার জন্য বা টেস্টের জন্য, প্রমাণের জন্য ওই মাংস কার্যকরী নয়। কিন্তু আমাদের ডিবি প্রধান ভারতে গেলেন, উনি বললেন যে এগুলি কিমা বানানো হয়েছিল, বাথরুমে ফ্লাশ করে এগুলিকে অপসারণ করা হয়েছে। তো ভালো কথা, অপসারণ হয়ে কোথায় গেল? এই স্বাভাবিক বিষয় আমরা বুঝি, আমাদের বাড়িতে সেফটি ট্যাঙ্কি আছে, সবার বাড়িতে আছে, সেফটি ট্যাঙ্কিতে গেছে। সেফটি ট্যাঙ্কি খোলার পরে কি পাওয়া গেল? সেখানে বস্তায় বস্তায় ডলার পাওয়া গেল, আর কিছু মলমূত্র প্যাকেট করে বলা হলো যে 4 কেজির মতো আমরা ওইখান থেকে নিছি। তো ভালো নিছেন। এই যে আনোয়ার হত্যাকাণ্ড, বেনজির এবং আজিজ সাহেবের ঘটনা, কারা লাভবান হয়েছে মিলন ভাই জানেন? লাভবান হয়েছে টিভি মিডিয়া, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া। এই যে টিভি, যেটা আমরা এই যে টক শো করি, আমরা লাভবান হয়েছি। কারণ মোটামুটি 1 বছর এগুলির উপরে চালাইয়া যাইতে পারবো, আমাকে কোনো অসুবিধা হইব না। আর বিষেরা টেস্ট করতে যায় কি পাইলাম? সেফটি ট্যাঙ্কের মধ্যে পাইলাম ডলার। এই যে ডলার পাইলাম আমরা, তাইলে ওই একটা গ্রুপ লাভবান হইল। সে দৃষ্টিকোণ থেকে আমি মনে করি এই সমস্ত অনাকাঙ্ক্ষিত বিষয় সিদ্ধান্ত নিতে হলে আমাদের পুলিশ আধিকারিক এবং আমাদের দেশের পুলিশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, প্রশাসন সকলকে আইনগত প্রসিডিউর পালন করে কথা বলা উচিত। তা না হলে আজকে যে অবস্থার সৃষ্টি হয়েছে, দুর্মজালের সৃষ্টি হয়েছে, জনমনে এখন প্রশ্ন হচ্ছে যে সাম্প্রতিককালে বাংলাদেশে যে সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, সেই ঘটনাগুলিকে চাপা দেওয়ার জন্য একজন সংসদ সদস্যকে মিসিং করে দেওয়া হয়েছে, যেন জনগণের দৃষ্টি ওদিকে থাকে, টকশোয়ালারা যেন এগুলি নিয়ে চাপাবাজি করে। তাহলে অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসগুলি যেগুলি আমাদের আলোচনায় করার দরকার, আমাদের জনগণের দৃষ্টিকে অন্যত্র সরিয়ে নেওয়া যায় বলেই সরকার এবং প্রশাসন এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে আমি মনে করি। ধন্যবাদ।